শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথম দেশ হিসেবে জাপানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করল বাংলাদেশ। তৈরি পোশাক সহ ৭,৫০০ পণ্যে মিলবে 100% শুল্ক ছাড়। 9 প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং এর গুরুত্বারোপ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই করল বাংলাদেশ। জাতীয় নির্বাচনের 5 দিন আগে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করল। ইপিএ চুক্তির ফলে বাজারটিতে তৈরি পোশাক সহ প্রায় 7,379টি বাংলাদেশি পণ্য 100% শুল্ক মুক্ত সুবিধা ভোগ করবে। 6 ফেব্রুয়ারি শুক্রবার জাপানের টোকিওতে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইয়োআও এই চুক্তি স্বাক্ষর করেন। তথ্য বিবরণীতে বলা হয়, পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে ঢাকা ও টোকিওতে অনুষ্ঠিত 7 দফা দর কষাকষির ফল হচ্ছে এই চুক্তি। চুক্তিটির অধীনে বাংলাদেশি পণ্য ও সেবা উভয় বাণিজ্যে উল্লেখযোগ্য সুবিধা পাবে। বিনিময়ে বাংলাদেশও জাপানের জন্য তার বাজার সম্প্রসারিত করছে। ফলে বাংলাদেশের বাজারে 1039টি জাপানি পণ্য পর্যায়ক্রমে শুল্ক মুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে। ইপিএ চুক্তি অনুযায়ী পোশাক খাতে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন সুবিধা যুক্ত হওয়ায় এখন থেকে কাঁচামাল নিয়ে কোনো জটিল শর্ত ছাড়াই বাংলাদেশি পোশাক খুব সহজে জাপানে রপ্তানি করা যাবে। পাশাপাশি জাপানের তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, কেয়ার গিভিং এবং নার্সিং এর মতো প্রায় 16টি বিভাগে 120টি সেবা খাতে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের কাজ করার সুযোগ তৈরি হবে, যা দেশের মানুষের জন্য জাপানে অধিক কর্মসংস্থান নিশ্চিত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। 6 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ইশতেহারে যে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 6 দিন। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের শেষ মুহূর্তের কাজ গোছাচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে অর্ধেকের বেশি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো আগেই শেষ করেছে ইসি। নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিক ও পর্যবেক্ষকের কার্ড দেওয়াও শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে 36টি জেলার 144টি আসনে ব্যালট পাঠানো হয়েছে। ইসির কর্মকর্তা জানান, স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালির কলম, সিলমোহর সহ কিছু সরঞ্জাম ইসি সরাসরি সরবরাহ করে। এগুলো আগেই সব জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এখন শুধু ব্যালট পাঠানো হচ্ছে। ইসির উপসচিব রাশিদুল ইসলাম জানান, ইসির লক্ষ্য 7 তারিখের মধ্যে সব জেলায় ব্যালট পেপার পাঠানো।
দুই একটি জেলা বাকি থাকলে 8 তারিখে সেগুলো পাঠানো হবে। এদিকে ব্যালট পাঠাতে এই সময়কেও অনেকে দেরি বলছেন। এই বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, কিছুটা দেরি হওয়ার কারণ কয়েকটি আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে। আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থিতা ফিরে পাওয়ায় তাদের প্রতীক দিয়ে ব্যালট ছাপাতে হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত 31। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত 31 জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, বিস্ফোরণে প্রায় 170 জন আহত হয়েছেন। পুলিশ বলছে এটি আত্মঘাতী হামলা। তাদের ভাষ্য, মসজিদের প্রবেশ মুখে হামলাকারীকে থামানো হলে সে তখনই বিস্ফোরক ফাটিয়ে দেয়। এই বিস্ফোরকের পর ইসলামাবাদ ও পাশের জেলার রাওয়ালপিন্ডি এই দুই শহরের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নির্বাচন ঘনিয়ে এলেই দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নাম সর্বস্ব এনজিওগুলোর অতি সক্রিয়তা নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি পাশা নামক এক ব্যক্তি সর্বস্ব সংস্থার 10,000 পর্যবেক্ষক নিয়োগের ঘটনাটি এই ব্যবস্থার দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রশ্ন জাগে, জনবলহীন এসব প্রতিষ্ঠান কেন ভোটের আগে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? এর ইতিবাচক দিকও রয়েছে তাত্ত্বিকভাবে। তৃণমূল পর্যায়ের ছোট সংস্থাগুলো স্থানীয় পর্যায়ের নিবিড় পর্যবেক্ষণের সুযোগ পায়। এতে নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং স্থানীয় জনমানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। বড় প্রতিষ্ঠানের নজরদারির বাইরে থাকা দুর্গম এলাকাগুলোতে এসব ছোট সংস্থা পাহারাদারের ভূমিকা রাখতে পারে। কিন্তু নেতিবাচক দিক, বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে এসব এনজিও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বি টিম হিসেবে কাজ করে। প্রশিক্ষণহীন এসব পর্যবেক্ষক মূলত কোনো বিশেষ প্রার্থীর স্বার্থ রক্ষায় ভোট কেন্দ্রে উপস্থিত থাকে। ইসির কার্ড ব্যবহার করে অবৈধ প্রভাব খাটানো, বুথ দখল বা একপাক্ষিক প্রতিবেদন তৈরির ঝুঁকি থাকে প্রবল। এছাড়া পর্যবেক্ষক কার্ড বিক্রির মতো বাণিজ্যিক অনৈতিকতাও প্রকট হয়। জামাতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না বলে মনে করেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বড় মাদ্রাসার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামে আমিরের দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মহিবুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, সমস্ত মুসলমানদেরও বলুন তাদের ভোট দেয়া কি হারাম, জায়েজ হবে না। এরপর কাছাকাছি বসা বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে হেফাজতের আমির বলেন, আমরা ওনাকে ভোট দিচ্ছি তা নয়, ওনাকে সামনে রেখে ওনার মাধ্যমে জিহাদ করছি। কার সঙ্গে? মওদুদীর জামায়াতের সঙ্গে। আমি ইলেকশন বুঝি না, এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে, মুসলমানদের গোড়া কেটে দিবে। রক কাটার গোষ্ঠী তারা। কর্মবিরতির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বন্দর। মঙ্গলবার ও বুধবার কোনো কন্টেইনার ডেলিভারি হয়নি। 59,000 কন্টেইনার ধারণ ক্ষমতার বন্দরে বর্তমানে 37,312টি কন্টেইনার জমা পড়েছে। বন্দরের কার্যক্ষমতা ব্যাহত হওয়ায় বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের স্তূপ আরও বাড়ছে। বন্দরে জেটি ও বহির্নোঙরের পণ্য খালাসের অপেক্ষায় আছে 98টি জাহাজ। এসব জাহাজের মধ্যে কন্টেইনার জাহাজ আছে 12টি, জেনারেল কার্গো আছে 29টি, খাদ্য সামগ্রী বোঝাই জাহাজ আছে 22টি, চিনি বোঝাই 5টি ও লবণ বোঝাই জাহাজ আছে 2টি। বাকিগুলো পাথর সহ অন্যান্য সামগ্রী বোঝাই। আগামী 1 সপ্তাহে আরও 1 ডজনের বেশি জাহাজ নোঙর করবে। কর্মবিরতি থাকলে রমজানের আগে জাহাজ জট তীব্র হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন,
কর্মবিরতির প্রভাব এখনও কাস্টমসের রাজস্ব আদায়ে পড়েনি, তবে আর কিছুদিন এই পরিস্থিতি অব্যাহত থাকলে এর প্রভাব রাজস্ব আদায়েও পড়বে। কারিম বেনজেমা তো আছেন নিজের মতোই, নতুন ক্লাবেও তিনি সেই পুরনো রূপেই। আল হিলালের হয়ে অভিষেক রাঙালেন তিনি হ্যাট্রিক করেও আরেকটি গোলে সহায়তা করে। তার নতুন শুরুতে বিশাল জয়ের স্বাদ পেল দল। সৌদি প্রো লিগের ম্যাচটিতে বৃহস্পতিবার আল আখদুদকে 6-0 গোলে বিধ্বস্ত করে আল হিলাল। গত মৌসুমে আল ইত্তিহাদের ডাবল জয়ের নায়কদের একজন ছিলেন বেনজেমা। এই মৌসুমে ক্লাবের পারফরমেন্স ভালো না হলেও তিনি ছিলেন ফর্মে, কিন্তু চুক্তি নবায়ন নিয়ে টানাপোড়েনের জের ধরেই ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পাড়ি জমান তিনি আল হিলালে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।